ওয়েলকাম স্টুডেন্ট। আজকের অনলাইন ইতিহাস ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু 1857 সালের সিপাহী বিদ্রোহ, যাকে মহাবিদ্রোহ বলা হয়। এর জাস্ট আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম 1857 সালের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে ব্রিটিশ ভারতে ঘটে যাওয়া বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহ সম্পর্কে। আর আজকে তোমাদের আমি পড়াবো 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যেটি হলো 1857 সালের আগে ঘটে যাওয়া বিদ্রোহগুলিরই একটি চূড়ান্ত রূপ। তোমরা একটু পুরনো পড়া মনে করার চেষ্টা করো। আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে পুলিশি ব্যবস্থা গড়ে তোলে, কীভাবে সেনাবাহিনী গড়ে তোলে, এগুলো সম্পর্কে আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিশেষ কতগুলি জাতিকে তারা সেনাবাহিনীতে নিযুক্ত করবার যোগ্য বলে মনে করত এবং তাদেরকে তারা সামরিক জাতি বলে স্বীকৃতি দিয়েছিল। তো ওই বিশেষ কিছু জাতি বা তথাকথিত সামরিক জাতি তারা সেনাবাহিনীতে বিশেষ ধরনের অধিকার এবং সুযোগ সুবিধা পেয়ে আসছিল। কিন্তু 1820 খ্রিস্টাব্দের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেনাবাহিনীতে বা সিপাহী বাহিনীতে কিছু সংস্কার আনার চেষ্টা করে, যে সংস্কারের পরিপ্রেক্ষিতে এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যে সকল তথাকথিত সামরিক জাতি বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধা পেয়ে আসছিল, তাদের এই বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধাগুলি কমতে শুরু করে। সম্ভবত তাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হতে থাকে। এছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় যারা সিপাহী ছিল তাদের মধ্যে আরও বিভিন্ন কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেগুলো আমরা যখন আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব তখন তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। তো মোটের ওপর 1820 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় সিপাহীদের মধ্যে একটা অসন্তোষ, একটা ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। এই অসন্তোষ এবং ক্ষোভ পুঞ্জীভূত হওয়ার পটভূমির মধ্যে দিয়ে মোটামুটিভাবে 1857 সালের শুরু থেকে আমাদের এই বাংলার দমদমের যে সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনির সিপাহীদের মধ্যে একটা গুজব উঠে যায়। কীরকম গুজব না, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় সিপাহীদের একটি বিশেষ ধরনের রাইফেল ব্যবহার করতে দিয়েছিল, যে রাইফেলটিকে বলা হয় এনফিল্ড রাইফেল। সেই রাইফেলের যে টোটা বা গুলি, সেই টোটাগুলো দাঁতে করে কেটে সেই টোটা বা কার্তুজ বন্দুকের মধ্যে ঢোকাতে হতো। গুজব রটে যায় যে এই বন্দুকের যে টোটা বা কার্তুজ যেটি দাঁতে করে কেটে ব্যবহার করতে হতো, তাতে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। এই গুজবটা অনেক অংশে সত্যিও ছিল এবং এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীদের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়। তাদের মনের মধ্যে এই ধারণা জন্ম হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা ইচ্ছাকৃতভাবে ভারতীয় হিন্দু এবং মুসলমানদের সিপাহীদের ধর্ম নাশ করবার
পরিকল্পনা করছে বা তাদের ধর্মচ্যুত করবার পরিকল্পনা করছে। এবং এই অসন্তোষ ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ অন্যান্য সেনা ছাউনির মধ্যেও ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এনফিল্ড রাইফেলের টোটার উৎপাদন বা বন্ধ করে দেয়, বন্দুকটিকে বাতিল করে দেয় এবং সিপাহীদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের মনের মধ্যে যে অসন্তোষ জমা হয়েছিল সেটাকে দূর করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ব্রিটিশ সরকারের প্রতি তাদের পুনরায় আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু এই চেষ্টা তাদের ফলপ্রসূ হয়নি। ওই বছরই, তার উদাহরণ হিসেবে বলা যায়, ওই বছরই মানে 1857 সালের মার্চ মাসে আবার এই বাংলার ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে বলে একজন সিপাহী, তিনি এবং তার নেতৃত্বে তার বেশ কিছু সহকর্মীরা বিদ্রোহ ঘোষণা করেন। মঙ্গল পাণ্ডে তিনি একজন ইউরোপীয় সেনা আধিকারিককে গুলি করে মেরে ফেলেন এবং মেরে ফেলে তিনি বিদ্রোহের সূচনা করেন। মঙ্গল পাণ্ডের সহকর্মীরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করার আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেয়েও তা অমান্য করে। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার দ্রুত মঙ্গল পাণ্ডে এবং তার সহকর্মীদের গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু এই পদক্ষেপের ফলে সিপাহীদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায় এবং এই অসন্তোষ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন যে সেনা ছাউনিগুলি ছিল সেই সেনা ছাউনিগুলিতে ছড়িয়ে পড়ে। যেমন লখনৌ, মিরাট, আম্বালা প্রভৃতি সেনা ছাউনিগুলির মধ্যে সেনা ছাউনির সিপাহীদের মধ্যে একটা চরম ক্ষোভ এবং অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত 1857 সালের মে মাসে মিরাটে সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে এবং 1857 সিপাহী বিদ্রোহ শুরু হয়ে যায়। মিরাটের সেনা ছাউনির সিপাহীরা তারা প্রথমে তাদের বন্দি সহকর্মীদের মুক্ত করে যে সমস্ত সহকর্মীরা 1857 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছিল এবং যাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার বন্দি করেছিল, সেই সমস্ত সিপাহীদের বা তাদের সহকর্মীদের মুক্ত করে এবং ইউরোপীয় সেনা আধিকারিকদের হত্যা করে তারা সম্মিলিতভাবে দিল্লি অভিমুখে রওনা দেয়। মিরাটের সেনা ছাউনির সিপাহীরা দিল্লিতে পৌঁছে তারা বৃদ্ধ মোগল সম্রাট বাহাদুর শাহকে তারা ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করে দেয় এবং এই বিদ্রোহে ভারতবর্ষের বেশ কিছু সামন্ত রাজা, বেশ কিছু অসামরিক জনগণ, তারা এই বিদ্রোহকে, সাধারণ মানুষ তারা এই বিদ্রোহকে সমর্থন করেছিল, বিদ্রোহে যোগদান করেছিল। এইভাবে সিপাহী বিদ্রোহ ক্রমশ সামন্ত বিদ্রোহ এবং তারপরে ক্রমশ একটি বিদ্রোহে পরিণত হয় বা মহাবিদ্রোহে পরিণত হয়। এখানে একটি কথা আলোচনা করা প্রয়োজন যে 1857 সালে যে বিদ্রোহটি প্রথম সিপাহীরা শুরু করেছিল, সেই বিদ্রোহে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ সকল সিপাহীরা যে যোগ দিয়েছিল এমন মনে করার কোনো কারণ নেই। বোম্বাই এবং মাদ্রাজ প্রদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত সিপাহীর ভারতীয় সিপাহীরা ছিলেন তারা এই বিদ্রোহে যোগ দেয়নি। এমনকি ভারতীয় সিপাহীদের মধ্যে পাঞ্জাবের শিখরা এবং গোর্খারা তারা বিদ্রোহ দমনে ব্রিটিশদের সহায়তা করেছিল। মূলত বিদ্রোহে যোগ দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা বা বেঙ্গল আর্মির সিপাহীরা। এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন। এই বেঙ্গল রেজিমেন্ট বা বেঙ্গল আর্মির সিপাহীরা মূলত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির টোটাল যে ভারতীয় সিপাহী ছিল তার প্রায় অর্ধেক। তাহলে আমরা এটাও বলতে পারি যে 1857 সালে সিপাহী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ অর্ধেক ভারতীয় সিপাহী যোগ দিয়েছিল, এটাও আমরা বলতে পারি। এই যে বেঙ্গল আর্মি বা বেঙ্গল রেজিমেন্টে যে সমস্ত সিপাহীরা মূলত সিপাহী বিদ্রোহে যোগ দিয়েছিল তাদের আবার বেশিরভাগই ছিলেন উত্তরপ্রদেশ এবং অযোধ্যার বাসিন্দা। ওই উত্তরপ্রদেশ বা অযোধ্যার কৃষক পরিবারের প্রায় কৃষক পরিবারের প্রায় প্রত্যেক সদস্য, প্রতিটি কৃষক পরিবারের প্রায় প্রত্যেক সদস্য তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহী হিসেবে তারা যোগ দিয়েছিল। 1820 খ্রিস্টাব্দের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেনাবাহিনীতে সংস্কার আনার পরিকল্পনা করে বা সংস্কার আনার চেষ্টা করে, তার ফলে এই সমস্ত সিপাহীরা তারা নানানভাবে তাদের মধ্যে নানানভাবে অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল। তাদের বেতন কমে গিয়েছিল, অন্যান্য সুযোগ সুবিধা কমে গিয়েছিল এবং তাদেরকে জোর করে দূরবর্তী স্থানে তাদেরকে ডিউটি করতে পাঠানো হতো। বিশেষ করে 1856 সালের পর ব্রিটিশ সরকার একটি নির্দেশিকা জারি করে, যাতে বলা হয় যে সিপাহীরা বাধ্যতামূলকভাবে দূরে কাজ করতে যেতে বাধ্য হবেন এবং যদি কোনো সিপাহী দূরবর্তী স্থানে যেতে অরাজি হয় বা রাজি না হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও গ্রহণ করা হয়। কিন্তু দূরবর্তী স্থানে কাজ করতে যাওয়ার জন্য বা ডিউটি করতে যাওয়ার জন্য তাদেরকে কোনো এক্সট্রা বা আলাদা কোনো ভাতা দেওয়া হবে না। এর ফলে সম্ভবতই সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এছাড়া ভারতীয় সিপাহীদের সঙ্গে ইউরোপীয় বা ইংরেজ সেনাকর্তারা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা তারা যথেষ্ট নিম্ন ব্যবহার, অপমানজনক ব্যবহার করত। তাদের বেতন তো কম দিতই এবং নিম্নমানের খাদ্য সামগ্রীও দেওয়া হতো। এগুলো ক্ষোভকে পুঞ্জীভূত করতে সাহায্য করেছিল। এই রকম একটা পটভূমিতে যখন এনফিল্ড রাইফেল সংক্রান্ত ঘটনাটি চলে আসে তখন সেটা সিপাহীদের অসন্তোষকে আরও ত্বরান্বিত করে, সিপাহী বিদ্রোহকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করে, যেটা সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হিসেবে দেখা যায়। তো মোটামুটিভাবে সিপাহী বিদ্রোহে যে সকল অসামরিক জনগণ সমর্থন করেছিল তাদেরকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করে আলোচনা করব। কিন্তু একথাও বলে রাখি, ভারতবর্ষের একটা বিরাট অংশের অসামরিক জনগণ তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি
এমনকি বিরোধিতাও করেছিল। বিশেষ করে যে সমস্ত এলাকার ব্রিটিশ শাসিত যে সমস্ত এলাকার জনগণ ব্রিটিশ শাসনের সুফলগুলি পেয়েছিলেন, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তারা সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি, সিপাহীদের এই বিদ্রোহকে সমর্থন করেনি, বরং অনেক অংশে তারা বিরোধিতা করেছিল বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকারের পক্ষে দাঁড়িয়েছিল। আর যে সকল অসামরিক জনগণ সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল, সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করে আলোচনা করব। প্রথমত, সিপাহী বিদ্রোহে ভারতবর্ষের একটি বিরাট অংশের বা একটা বড় অংশের সামন্ত রাজা বা জমিদার বা দেশীয় রাজা, তারা এই বিদ্রোহে যোগদান করেছিল, বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। কারা কোন দেশীয় রাজা বা কোন শ্রেণীর সামন্ত অভিজাত শ্রেণী যারা বিদ্রোহকে সমর্থন করেছিল বা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, এখানে উল্লেখ করা প্রয়োজন। যে সমস্ত দেশীয় রাজা ব্রিটিশ শাসনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা রাজ্যচ্যুত হয়েছিল বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল, সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল বা সিপাহী বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিল। এবং যে সকল জমিদার বা সামন্ত শ্রেণী যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি বা অন্যান্য বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, তারাও এই বিদ্রোহে সিপাহীদের সঙ্গে যোগদান করেছিল, সমর্থন করেছিল এবং নেতৃত্ব দিয়েছিল। আরও এক শ্রেণীর জনগণ যারা সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল, তারা হলো কৃষক সম্প্রদায়। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন ভূমি রাজস্ব নীতি, সেই নতুন ভূমি রাজস্ব নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক সম্প্রদায়। তাদেরকে অতিরিক্ত রাজস্ব দিতে হতো এবং সেই রাজস্বের চাপে তারা চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক ক্ষেত্রে তাদের রাজস্বের অর্থ দেবার জন্য মহাজনের কাছে জমি বন্ধক নিয়ে ঋণ নিতে হতো। পরে সেই জমি মহাজনের কাছে ঋণ শোধ করতে না পারায় মহাজন সেগুলোকে অধিগ্রহণ করে নিত। এর ফলে তাদের মধ্যে সমগ্র ব্যবস্থার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তারা এই সিপাহী বিদ্রোহে যোগদান করেছিল এবং তাদের বিদ্রোহের অভিমুখ ছিল মূলত একদিকে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, অন্যদিকে তেমনি জমিদার মহাজন শ্রেণীর বিরুদ্ধে। এইভাবে 1857 সালে শুরু হওয়া বিদ্রোহটি প্রথমে সিপাহী বিদ্রোহ হিসেবে শুরু হয়, তারপরে সেটি ক্রমশ সামন্ত বিদ্রোহ এবং সর্বশেষে একটি গণবিদ্রোহ বা মহাবিদ্রোহের রূপ। এই হলো মোটামুটিভাবে 1857 সালের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তো তোমরা সকলে মন দিয়ে শুনবে। এরপরে আরও একটি ক্লাসে আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে আরও কিছু বিষয়বস্তু সেগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো। আজকে এ পর্যন্ত।